আজকের আলোচনায় সবাইকে আমি প্রথমে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা আমি শুরু করেছি, এখানে দেখো লেখা আছে ভারত ছাড়ো আন্দোলন পর্বে নারীদের ভূমিকা। অর্থাৎ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে 1939 থেকে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, সেই সময় মধ্যে 1942 সালে এই ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। এই সময় ইংরেজরা ভারতীয়দের থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা কিন্তু আর্থিক সৈন্যবাহিনী দিয়ে তারা কিন্তু সাহায্যের একটা যে আবেদন করেছিল, ভারতীয়রা কিন্তু সেই সময় তারা কিন্তু একটা যে দাবি তুলেছিল যে ভারতবর্ষকে একটা স্বাধীনতা প্রদান করতে হবে, কিন্তু তারা যে একটা মিশন পাঠিয়েছিল, প্রতিনিধি পাঠিয়েছিল, যেটাকে ক্রিপস মিশন বলা হয়। ক্রিপস মিশন যেটা আসে, সেই মিশনে কিন্তু ভারতীয়দেরকে হতাশ করেছিল, কারণ সেই মিশনে কিন্তু ভারতবর্ষ স্বাধীনতার বিষয় নিয়ে কিছু বলা ছিল না। কিছু ক্ষেত্রে ভারতীয়দেরকে কিছু অধিকার কথা বলা হয়েছিল, যার জন্য ভারতীয়রা কিন্তু সন্তুষ্ট না হওয়ার কারণে তারা কিন্তু যে কংগ্রেস যে কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা পূর্ণ স্বাধীনতা অপেক্ষা কোনো কিছুতেই তারা সন্তুষ্ট হবে না, এবং সেই মোতাবেক তারা কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের জন্যে সেই মুহূর্তে ইংরেজদেরকে কোণঠাসা করার জন্য তারা কিন্তু আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করেছিল। তো এই আন্দোলন যে গান্ধীজি ডাক দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, অর্থাৎ হয় স্বাধীনতা এনে দেবো আর না হলে মৃত্যুবরণ করব। এই গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে নারী পুরুষ উভয়ই কিন্তু, এবং এটা বলা যেতে পারে যে স্বাধীনতা সংগ্রামের একটা বৃহৎ গণ আন্দোলন, একদম শেষ পর্যায়ের আন্দোলন হচ্ছে এই ভারত ছাড়ো আন্দোলন। তারপরে কিন্তু ভারতবর্ষের মানুষদেরকে আর সেই ধরনের বৃহৎ আন্দোলন করতে হয়নি। তারপরে আস্তে আস্তে ইংরেজরা নিজেরাই কিন্তু কোণঠাসা হয়ে ভারতবর্ষ ছেড়ে চলে গিয়েছিল। তো এখানে নারীরা কিন্তু কোনো অংশে তাদের যে অংশগ্রহণ কোনো অংশে কম ছিল না। তারা বিভিন্ন ধরনের সংগঠন তৈরি করেছিল, যেমন অরুণা আসফ আলী, সুচেতা কৃপালনী, তারা কিন্তু মেয়েদেরকে ঐক্যবদ্ধ করার জন্য তারা সংগঠনও তৈরি করেছিলেন। মাতঙ্গিনী হাজরা, তিনি কিন্তু যে এই আন্দোলনে তার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন। তারপরে উষা মেহতা বলে একজন যিনি আছেন বোম্বাইয়ের, উষা মেহতা, সে কিন্তু যে গোপনে যে সংগ্রামীদের যারা বিপ্লবের সঙ্গে যুক্ত ছিল আর ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের কিন্তু একটা রেডিও সেন্টার কিন্তু তিনি স্থাপন করেছিলেন, ভয়েস অফ ফ্রিডম। এই রেডিও সেন্টার মাধ্যমে কিন্তু গোপনে সংবাদ প্রদান করতেও শুরু করেছিলেন, এবং একটা স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করা হয়েছিল মহিলাদের নিয়ে, 20,000 মহিলাদেরকে নিয়ে, যেটার প্রধান ছিলেন মাতঙ্গিনী হাজরা, যেটা মেদিনীপুর জেলা গঠন করা হয়েছিল। সেই 20,000 মহিলাদেরকে নিয়ে যে স্বেচ্ছাসেবী যে সংগঠন তৈরি হয়েছিল, সেটা ভগিনী সেনা নাম দেওয়া হয়েছিল, মেয়েদেরকে নিয়ে তৈরি করা হয়েছিল, এবং এই ভগিনী সেনারও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে ছিল। এখানে এক এক করে দেখাবো, এবং এই বিষয়টা যেটা বলার যে তোমরা এই বিষয়টা একটু ভালো করে শুনে রাখবে যে শর্ট কোশ্চেন, কারণ শর্ট কোশ্চেন যদি ভালো নাম্বার যদি না পাও তাহলে কিন্তু ভালো মার্কস পাবে না। তুমি বড় কোশ্চেন ভালো করে লিখলে ফুল মার্কস পেয়ে গেলে, শর্ট কোশ্চেন সব অধিকাংশই ভুল চলে গেল, তাহলে কিন্তু তোমার কিন্তু ভালো নাম্বার আসবে না। তাই এখন যেটা করতে হবে যে এখন বইটা পড়তে হবে। তাই আমি এই আমার খাতা বা বই এগুলো আমি দেখিয়ে যাচ্ছি, যে শর্ট কোশ্চেনগুলো উল্লেখযোগ্য যে শর্ট কোশ্চেন আছে সেগুলো আমি বলে দিচ্ছি, বা গুরুত্বপূর্ণ যেগুলো আছে। তো এইখানে যে যারা এই খাতার মধ্যে যেটা আছে যে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল, যেমন এখানে একজনের নাম আছে, দেখো, পাঞ্জাবের গৃহবধূ শ্রীমতী ভোগেশ্বরী ফুকনানি, একই, কোনো ভুল নেই। তো এটা অনেক সময় পরীক্ষাতে থাকে যে ভোগেশ্বরী কোথায় মারা গিয়েছিলেন। এ পাঞ্জাবের গৃহবধূ ছিলেন, কিন্তু পাঞ্জাবে তিনি মারা যাননি। তার বাপের বাড়ি ছিল হচ্ছে আসামে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে তার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, এবং আসামেই তিনি মারা গিয়েছিলেন। পাঞ্জাবে কিন্তু পাঞ্জাবের গৃহবধূ, কিন্তু পাঞ্জাবে তার যেহেতু বাপের বাড়ি, সেখানেই আন্দোলনের সঙ্গে যুক্ত হন, সেই জন্য আসামে তিনি মারা গিয়েছিলেন। কখনো পাঞ্জাব তোমরা
এবছরই মাধ্যমিকে এসেছিল, অনেকে ভুল করেছে, এটা আসাম উত্তর হবে, অবশ্যই হবে আসাম, কারণ আসামে তিনি মারা গিয়েছিলেন, পাঞ্জাবে মারা যাননি, পাঞ্জাবে তার বিয়েটা হয়েছিল। এরপরে আরেকজন আছে 14 বছরের কিশোরী, আসামের কনকলতা বড়ুয়া আছে, সুচেতা কৃপালনী আছে, অরুণা আসফ আলী আছে, উষা মেহতা আছে, লীলা নাগ বা লীলা রায়, এরা কিন্তু এই আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়েছিল। উষা মেহতা যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে ভয়েস অফ ফ্রিডম, এই যে লেখা আছে, একটা রেডিও সেন্টার তিনি স্থাপন করেছিলেন গোপনে। তিনি যারা আন্দোলন করছিলেন, আন্দোলনকারীদের গোপনে তিনি সংবাদ প্রদান করতেন, তাদের সজাগ থাকার জন্য বিভিন্ন ধরনের সংবাদ তাদের মধ্যে প্রচার করতেন। এছাড়া মাধবগিনী হাজরা, যাকে আমরা গান্ধী বুড়ি বলে চিনি, তার 73 বছর বয়স। তিনি একটা যে 20,000 নারীদেরকে নিয়ে একটা একটা মহিলা সংগঠন তৈরি করেছিলেন, মহিলা বাহিনী তৈরি করেছিলেন বলা যেতে পারে, যেটা হচ্ছে ভগ্নী সেনাদল। এই ভগ্নী সেনাদল তারা কিন্তু শেষ পর্যন্ত মেদিনীপুর যে থানা, বিশেষ করে যে তমলুক থানা, নন্দীগ্রাম থানা, এই থানাগুলো তারা কিন্তু দখল করতে শুরু করেছিল। এবং এখানে কিন্তু দেখা গিয়েছিল যে তমলুক থানা দখল করতে গিয়ে মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে কিন্তু মারা গিয়েছিলেন, এবং সেখানেও কিন্তু তিনি মারা যাওয়ার মুহূর্তেও কিন্তু ভারতের পতাকা তিনি কিন্তু ছাড়েননি, মাটিতে পড়তে দেননি। মানে এতটা তারা ত্যাগ স্বীকার করেছিল, তারা মৃত্যুকেও তারা কিন্তু বরণ করতে শিখেছিল, সেই সব মৃত্যুকেও তারা উপেক্ষা করেছিল, ভয় করতো না। এইভাবে সেই সময় কিন্তু ইংরেজদের বিরুদ্ধে একটা বিরাট একটা সংগ্রাম শুরু হয়েছিল, যেটা নারী পুরুষ সবাই মিলে কিন্তু শুরু করেছিল, যার জন্য কিন্তু ইংরেজরা আস্তে আস্তে বুঝতে পেরেছিল তা যে ভারতবর্ষ দিন তাদের শেষ হয়ে আসছে, ভারতবর্ষ ছেড়ে তাদেরকে চলে যেতে হবে। এছাড়া যারা আন্দোলনের সঙ্গে যুক্ত আছে, দেখো এখানে বেশ কিছু বীরভূমের জেলার নারী একজন আছে, নন্দিতা কৃপালনী, রানীচন্দ্র, এলা দত্ত, এই এলা দত্ত নামটা মনে রাখবে, সুনিতা সেন, লাবণ্য প্রভা দত্ত, মায়া ঘোষ, এরা কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত। এই যে দুজন দলিত মহিলার নাম লেখা আছে, একজন শান্তাবাই ভালেরাও, তারাবাই কাবলে। দুজন মুসলিম মহিলার নাম লেখা আছে, রাজিয়া খাতুন, হালিমা খাতুন। বিপ্লববাদের জননী কাকে বলা হয়? যে ভিকাজি রুস্তম মাদাম কামাকে, যে জার্মানিতে প্রথম বন্দে মাতরম লেখা পতাকা উত্তোলন করেছিলেন, কিন্তু এই পতাকা সে পতাকা ছিল না, সেটা দেবনাগরী হরফে লেখা ছিল বন্দে মাতরম। সেই পতাকা জার্মানিতে তিনি উত্তোলন করেছিলেন, যাকে সংক্ষেপে বলা হয় মাদাম কামা, পুরো নামটা ভিকাজি রুস্তম মাদাম কামা। ঠিক আছে। ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? বাসুদেব বলবন্ত ফাদকে, যাই লেখা থাক কোনোটাই ভুল নয়, ইতিহাসে বানান ভুল সবসময় ধরা হয় না, তাই বাসুদেব বলবন্ত ফাড়কে এটা হবে। এবং সেই সময় যারা সংগ্রাম করছিলেন, যারা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তারা কিন্তু সংগঠন বা আন্দোলনটাকে চালিয়ে যাওয়ার জন্যে ভারতবর্ষ জুড়ে তারা কিন্তু অস্থায়ী সরকার একটা গঠন করেছিল। যেমন আমাদের মেদিনীপুরের তমলুকে যেটা হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার, এই তাম্রলিপ্ত জাতীয় সরকারের মাধ্যমে কিন্তু তারা অনেক সময় দিন দরিদ্র মানুষদের যেমন সাহায্য করেছিল, অনেক সময় ত্রাণ বিলি করেছিল সেই সময়, এবং তারা কিন্তু আন্দোলনটাকে চালিয়ে যাওয়ার জন্য এই তাম্রলিপ্ত জাতীয় সরকারের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যেটার প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র সামন্ত, তারপরে অজয় মুখার্জি, এই ধরনের তারা ছিলেন। ঠিক আছে, এই খাতাতে এই বিষয়টা আছে, যে শর্ট কোশ্চেনগুলো বললাম এগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে। এরপরে যে বইতে আছে সেটা আমি একটু দেখাই, যেটা বলছিলাম যে অরুণা আসফ আলী, যে মুম্বাই আগস্ট ক্রান্তি ময়দানে তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন। অরুণা আসফ আলী, সুচেতা কৃপালনী, এরা কিন্তু সংগঠন, মেয়েদেরকে একটা সংগঠনের সঙ্গে যুক্ত করার জন্যে তারা কিন্তু তাদের বিরাট একটা উদ্যোগ সেই সময় তারা কিন্তু গ্রহণ করেছিলেন। এই নামগুলো তো বললাম যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, কারণ ভারত ছাড়ো আন্দোলনে কোনো নেতা ছিল না। উল্লেখযোগ্য যারা জাতীয় কংগ্রেসের নেতা, তারা কিন্তু প্রত্যেকেই তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেই সময় তাদেরকে সবাইকে বন্দি করা হয়েছিল। তাই নেতাহীন একটা আন্দোলন, তাই সাধারণ মানুষ, সাধারণ মহিলাই কিন্তু আন্দোলনের সঙ্গে এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গিয়েছিলেন। এখানে যে এই যে উষা মেহতা, যেটা বললাম যে মুম্বাইয়ে একটা রেডিও সেন্টার একটা স্থাপন করেছিলাম, ভয়েস অফ ফ্রিডম, খাতাতেও দেখিয়েছি। সেই ভয়েস অফ ফ্রিডমের মাধ্যমে করেঙ্গে ইয়ে মরেঙ্গে, গান্ধীজির যে কথা, হয় স্বাধীনতা এনে দেবো, নাহলে মৃত্যুবরণ করব, এই ধরনের যে মানে গান্ধীজির যে বক্তব্য, সেটাকে তিনি কিন্তু তুলে ধরেছিলেন।
তাহলে যেটা বলছিলাম যে উষা মেহতা যে রেডিও সেন্টারের মাধ্যমে গান্ধীজির হয় ভারতীয় স্বাধীনতা এনে দেবো, নাহলে মৃত্যুবরণ করব, তার এই ধরনের যে মনোভাব, তার যে ইচ্ছে, তার যে আদর্শ বা ভারতকে স্বাধীনতার জন্য একটা সংগ্রামী যে মনোভাব, এটা কিন্তু এই ভয়েস অফ ফ্রিডম রেডিও সেন্টারের মাধ্যমে তিনি সেটা প্রচার করতেন এবং গোপনে বিপ্লবীদের বা সংগ্রামীদের, আন্দোলনকারীদের গোপনে তিনি তাদেরকে বিভিন্ন ধরনের খবরাখবর আদান প্রদান করতেন এই ভয়েস অফ ফ্রিডমের মাধ্যমে। তারপরে এই যে নামগুলো আছে যেগুলো বললাম, সেগুলো এই যেটা বলছিলাম যে ভোগেশ্বরী ফুকননী কেন পাঞ্জাবে মৃত্যুবরণ করেননি, পাঞ্জাবে কেন ভুল উত্তর, কারণ আসামের বেরহামপুরের কন্যা ছিল, আসামে তার জন্ম, তা আসামেই তিনি ওখানেই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন, ওখানেই তিনি মারা গিয়েছিলেন। এরপরে যে যার একটা বীরাঙ্গনার একটা বিরাট বীরত্বের পরিচয়, বীরাঙ্গনা নারী, এই যে মাতঙ্গিনী হাজরা, যার 73 বছর বয়স, সে 73 বছরের বয়সেও কিন্তু তার কিন্তু যে একটা উদ্যম, যে উদ্যোগ ভারতকে স্বাধীনতা এনে দেওয়ার, যে ভারতকে স্বাধীনতা এনে দেওয়ার যে ত্যাগ স্বীকার করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, এটা কিন্তু ভারতীয়দের কাছে একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ পাওয়া তার দিক থেকে। তার যে মানে একটা কী বলবো, বিরাট গুরুত্বপূর্ণ তার একটা এই আন্দোলনের একটা ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন। এখানে যেমন বলছে ভগ্নী সেনার বাহিনী যে 20,000 মহিলাদেরকে নিয়ে ভগ্নী সেনা গঠন করেছিলেন। এই ভগ্নী সেনার মাধ্যমে বিভিন্ন থানা দখল করা হচ্ছিল। এখানে যে শেষ পর্যন্ত তমলুক থানা দখল করতে গিয়ে তিনি কিন্তু মারা গিয়েছিলেন। এই যে অনেক ভগ্নী সেনার মহিলারা শেষ পর্যন্ত তারা কিন্তু কারারুদ্ধ হয়েছিলেন, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে বন্দি করা হয়েছিল। এখানে যেমন 84 জন মহিলা শেষ পর্যন্ত ধর্ষিতা হয়েছিলেন। এটা কিন্তু সরকারি হিসেবে, বেসরকারি হিসেবে কিন্তু আরও বেশি হতে পারে। তাই এই ধরনের ইংরেজরা কিন্তু অত্যাচার তো করেইছে, কিন্তু তাদেরকে মানে টের পাই দিয়েছিল যে ভারতবর্ষে তাদের কিন্তু আর থাকা হবে না, ভারতবর্ষে তাদেরকে ছেড়ে চলে যেতে হবে। তাই এই দিক থেকে নারীরাও কিন্তু কোনো অংশে কম ছিল না, যেটা মানে বলতে যেটা চাইছে। তারপর আসামে যে কনকলতা বড়ুয়া, সেও কিন্তু শহীদ হয়েছিলেন পুলিশের গুলিতে। গান্ধী বুড়ির একটু বিষয়টা এখানে লেখা আছে যে তমলুকে তারা যেভাবে আন্দোলনটা করছিল, যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট কেটে দিচ্ছিল, যে টেলিফোন টেলিগ্রাফের তার কেটে দেওয়া হচ্ছিল, যে নৌকাগুলি গভীর জলে, সেগুলো হুগলি নদীর সব নৌকাগুলো জলে ডুবিয়ে দেওয়া হয়েছিল, যাতে ইংরেজরা কোনোভাবেই মানে বাংলার যে মানুষ, এখানকার যে নন্দীগ্রাম মেদিনীপুরের মানুষ, তাদেরকে যাতে কোনোভাবে না আক্রমণ করতে পারে, সে ধরনের সমস্ত রকম ব্যবস্থায় তারা করেছিল এবং একটা হুঙ্কার ছেড়েছিল। এখানে যে লেখা আছে দেখো, ইংরেজ ভারত ছাড়ো। সবার তখন কিন্তু নেতাহীন একটা আন্দোলন হলেও সেই আন্দোলনে কিন্তু ভারতীয়রা কিন্তু মন থেকে তারা কিন্তু চেয়েছিল যে ইংরেজদের ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। এবং এখানে কিন্তু সব বর্ণের মানুষরাই কিন্তু অংশগ্রহণ করেছিল। আমি এখানে যে যারা মুসলিম মহিলা তারাও যে অংশগ্রহণ করেছিল সেই নামটাও আমি খাতা থেকে দেখালাম। তাই এখানে মানে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষই ইংরেজদের বিরুদ্ধে সেই সময় তারা কিন্তু আন্দোলন করতে শুরু করেছিল। তাহলে এই মাতঙ্গিনী হাজরার যে তার যে অবদান, এটা কিন্তু ভুলে যাওয়ার নয়, সেটা তো একদমই মেনে নিতেই হয়। তাই তাহলে নারীদের এই বিষয়গুলো আছে, যে নারীদের যে ভূমিকা ছিল, যে ভয়েস অফ ফ্রিডম উষা মেহতার, তারপরে সুচেতা কৃপালনী, অরুণা আশরাফ আলী, তারা মেয়েদেরকে নিয়ে সংগঠন তৈরি করেছিলেন। অরুণা আশরাফ আলীতে এখানে লেখা আছে ক্রান্তি একটা ময়দান, মুম্বাইয়ের একটা আগস্ট ক্রান্তি ময়দানে তিনি পতাকা উত্তোলন করেছিলেন। তারপরে এই যে মাতঙ্গিনীর অবদান লেখা যেতে পারে, মাতঙ্গিনী হাজরা, তার যে বীরত্বের কাহিনী এটা লিখতে পারবে, তিনি যেভাবে মারা গিয়েছিলেন। এবং মাতঙ্গিনী একটা সেই সময় যে একটা তাম্রলিপ্ত জাতীয় সরকার থেকে মহিলাদেরকে নিয়ে যে একটা সংগঠন তৈরি করা হয়েছিল, বাহিনী তৈরি করা হয়েছিল, যেটা নাম হচ্ছে ভগ্নী সেনা, সেই ভগ্নী সেনার প্রধান দায়িত্বে যিনি ছিলেন যে মাতঙ্গিনী হাজরা, সেই বিষয়টা লেখা যেতে পারে। তারপরে হচ্ছে যে এই ধরনের বিষয়গুলো লিখতে পারবে। এটা জাস্ট একটা আলোচনা, বই থেকে যে বিষয়গুলো করতে হবে শর্ট কোশ্চেনের জন্যে। এরপরে যেগুলো গুরুত্বপূর্ণ যে কোশ্চেন থাকবে আমি সেগুলো উত্তর অবশ্যই দেখাবো। আমি সেগুলো উত্তর আমার কিছুটা রেডি করা আছে, এখনই সেগুলো আগে বইটা পড়তে হবে। শর্ট কোশ্চেন উত্তর করতে গেলে বই পড়তে হবে, না হলে কিন্তু কখনোই শর্ট কোশ্চেনে উত্তর তোমরা পারবে না, নাম্বার ভালো আসবে না। তাই এই আলোচনা চলতেই থাকবে। তাই সবাইকে অন্য দিনের মতো গুড নাইট জানালাম, কিন্তু যারা সাবস্ক্রাইব করনি করবে,
লাইক দেবে, কমেন্ট করবে, বন্ধুদের প্রয়োজনে শেয়ার করবে। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।